এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি বিয়েটা করতে চাই না শারহান ভাই, আপনি বিয়েটা ভেঙে দিন প্লিজ। পরিত্রিকা লাল টুকটুকে শাড়ি পরে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মনটা আজ বড্ড বেশি খারাপ। তার মনের গহীনে যেন অমাবস্যার ন্যায় অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। ভেতরে ভেতরে মন খারাপের ঝুলে যেন মূর্ছে পড়ছে হৃদয়ে। এক দৃষ্টিতে উদাসীন ভঙ্গিতে চেয়ে আছে আকাশের পানে। কারণটা হলো বিয়ে। মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত। কখন জীবন পাল্টে যায় বোঝা বড়ই কঠিন। অয়ত্রিকা সারহানের কোনো উত্তর না পেয়ে আকাশ পানে হতে চোখ নামিয়ে সামনের দিকে শুভ্র পাঞ্জাবি পরিহিত গম্ভীর শ্যাম পুরুষটির দিকে দৃষ্টিপাত করল। সে অনেকটা সাহস সঞ্চার করে কথাগুলো বলেছে, কিন্তু তখন খেয়াল করেনি সারহান ফোনে কারোর সাথে কথা বলছে। সে যে কথাগুলো বলেছে শুনেছে কি মানুষটি? হয়তো শোনেনি। সারহান এখনও ফোনে কথা বলেই যাচ্ছে কারোর সাথে। মুখশ্রী গাম্ভীর্য ভাব থাকলেও ভীষণ রেগে আছে তা অস্পষ্ট বুঝতে পারল অরিত্রিকা। কপালের রক টান টান হয়ে আছে। অরিত্রিকা দূর হতে কথা শুনে বুঝল পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে। হয়তো আবারও অন্য দলের মানুষের সাথে মারামারি করেছে। এ আর নতুন কি, প্রায় দিনই তার দিনের শুরু হয় এসব কাহিনী দিয়ে। অরিত্রিকার অপছন্দের তালিকায় রাজনীতি একদম শীর্ষ অবস্থানে। মারপিট, খুন, রাজনীতিবিদ এরাই তার অপছন্দের শীর্ষে অন্তর্ভুক্ত। সারহান ছাদের অপর পাশ ফিরেই ফোনে কথা বলা ব্যক্তিকে গম্ভীর মুখে বলে উঠল, তোদের বলেছিলাম একা কোনো কাজ করতে যাবি না, অথচ তোরা আমায় না বলেই ওই তালুকদার সাহেবকে শিক্ষা দিতে গিয়েছিলি। সময় মতো আমি আরও লোক না পাঠালে কি হতো বুঝতে পারছিস? আর হবে না ভাই, পরবর্তীতে আপনার প্ল্যান অনুযায়ী কাজ করব। মনে থাকে যেন। ঠিক আছে ভাই। সারহান কল কাটার পরপরই অরিত্রিকার দিকে শান্ত চাহনিতে তাকালো। দেখল লাল টুকটুকে শাড়ি পরে হালকা সাজে মলিন মুখশ্রীতে তার দিকে তাকিয়ে আছে অরিত্রিকা। ভ্রু কুঁচকে গেল তার। ভরাট কণ্ঠে জানতে চাইল, বিয়ে কেন করবি না? ছেলে পছন্দ হয়নি? অরিত্রিকার এই ভরাট কণ্ঠ শুনেই প্রাণ যায় যে অবস্থা। একটু আগে সাহস করে যে কথাটা বলেছে এখন তার উত্তর দিতে যেন গলা শুকিয়ে আসছে। শান্ত চাহনি যেন রক্তহীন করে দিচ্ছে। কণ্ঠনালী হতে যেন কথাই বের হচ্ছে না। অরিত্রিকা কিছুটা ভয় দমিয়ে নিজেকে শান্ত করল। সারহানের মুখ পানে পূর্ণ দৃষ্টি ফেলে করুণ স্বরে বলল, শারহান ভাই, আমি চাইছি না এই মুহূর্তে বিয়ে করতে। আমি আরও পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। আপনি প্লিজ মা বাবাকে বলুন আমার যেন বিয়ে না দেয়। সারহান অরিত্রিকার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু একটা মনে পড়তেই ভ্রু যুগল কুঁচকে জিজ্ঞেস করল, মেডিকেলের রেজাল্ট তো 2 দিন আগে দিয়েছে, নিশ্চয়ই চান্স পাসনি। তাই তো চাচা তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর কি বললি, নিজের পায়ে দাঁড়াতে চাস? এখন কার পায়ে দাঁড়িয়ে আছিস? অন্যের পায়ে? সারহানের কথা শুনে অরিত্রিকার মুখ গোমরা হয়ে গেল। অপমানের মুখটা থমথমে হয়ে গেছে তার। 2 দিন আগে তার মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে চান্স পায়নি। আসলে অ্যাডমিশনের জন্য তেমন সিরিয়াস হয়ে পড়েনি। না পড়লে কি আর চান্স পাওয়া যায়? অরিত্রিকা মুখ গোমরা করেই বলল, মেডিকেলে চান্স পাইনি দেখে বিয়ে দিয়ে দেবে? এবার চান্স পাইনি তো কি হয়েছে, পরের বার আবার অ্যাডমিশন দিব, তখন দেখবেন চান্স পেয়ে যাব। সারহান অরিত্রিকার এমন কথায় কিছুটা বিরক্ত হলো। এই মেয়ে জীবনে কবে সিরিয়াস হবে? বিরক্তি বোধ নিয়েই ধমকে বলল, বিয়ে করবি না আমায় কেন বলছিস? চাচাকে গিয়ে বল। অরিত্রিকা কিঞ্চিত চমকালো। চোখ ছলছল করে উঠল তার। করুণ স্বরে বলল, আমি আব্বুকে বলেছিলাম, কিন্তু উনি আমার কথা শুনতে নারাজ। আব্বুকে আপনি বলুন না, আপনার কথা তো শোনে। আপনি বুঝিয়ে বললে আব্বু আমায় বিয়ে দেবেন না। সারহান নীরব চোখে অরিত্রিকার অশ্রুভেগা চোখের দিকে তাকালো। মেয়েটার নেত্রপল্লব হতে গড়িয়ে পড়ছে অশ্রু। অশ্রুতে দুগাল ভিজে যাচ্ছে। মুখশ্রী লাল হয়ে আছে, কিছুটা ফুলেও আছে। সারহান বুঝল এর আগেও অরিত্রিকা কান্নাকাটি করেছে। সারহান ভ্রুক্ষেপহীনভাবে বলল, বিয়ে করবি না, অথচ শাড়ি পরে সেজেগুজে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে আছিস, আবার বলছিস বিয়ে করার ইচ্ছে নেই।
অরিত্রিকা আতঙ্ক স্বরে বলল, আপনি আমায় ভুল বুঝছেন। আমি শাড়ি পরতে চাইনি, আম্মু জোর করে পরিয়ে দিয়েছে। এখনো 5টা বাজেনি। আপনি আব্বুর সাথে কথা বলুন, ওরা যেন না আসে। সারহানের ফোন বেজে চলেছে। এখনই পার্টি অফিসে যেতে হবে তার। সারহান অরিত্রিকাকে ব্যস্ততা দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার জরুরি পার্টি অফিসে যেতে হবে। আর বিয়েটা যখন করতে চাইছিস না, উপযুক্ত কারণ দেখিয়ে চাচাকে বিয়ে না করার কথাটা বলিস। আমি চাচাকে কিছু বলতে পারবো না। আসছি। অরিত্রিকা আহত চোখে সারহানের চলে যাওয়া দেখল। তার মনে হলো এতটা পাষাণ কেন সারহান ভাই? চাইলেই তো পারত তার বিয়েটা ভেঙে দিতে, অথচ দিল না। ভাবতেই চক্ষু হতে অশ্রুর ফোঁটা গাল বেয়ে পড়তে লাগলো। অরিত্রিকা এবছর মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল। পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে সে চান্স পায়নি। এতেই রুষ্ট হয়েছেন অরিত্রিকার বাবা আজমল চৌধুরী। রাগের কারণেই অরিত্রিকাকে বিয়ে দিতে চাইছেন এই মুহূর্তে। অরিত্রিকা ফাইরুজ চৌধুরী বাড়ির সকলের কাছে সবচেয়ে আদুরে ছোট সদস্য। সবসময় আদর যত্নে থাকলেও অরিত্রিকার বাবা পড়াশোনার বিষয়ে খুবই কঠোর। আজমল চৌধুরী আর সাথী বেগম দম্পতির দ্বিতীয় সন্তান সে। অরিত্রিকার বড় বোন। তার বছর 2 আগে বিয়ে হয়ে গেছে। আরশাদ চৌধুরী আর তানিয়া বেগম দম্পতির বড় সন্তান সারহান ইয়াদাত চৌধুরী। তাদের আরও একটা ছেলে আছে, তার নাম সাদাত আস্তাব চৌধুরী। সাদাত আর অরিত্রিকা সমবয়সী। সাদাত অরিত্রিকার থেকে 6 মাসের বড়। অরিত্রিকার বড় বাবার ছেলে সারহান। তাদের বংশের অধিকাংশ সদস্য রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে সারহানও রাজনীতির সাথে জড়িয়ে পড়েছে। কিরে অরিত্রী, একা এই অবেলায় ছাদে দাঁড়িয়েছিস কেন? আম্মু তোকে নিচে খুঁজে চলেছে। অরিত্রিকাকে সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে খুঁজতে এসেছে। অরিত্রিকা তখনও নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। চারিপাশের কোনো কিছুই তার খেয়াল নেই। সে তো তার ভাবনায় বিভোর হয়ে আছে। অরিন বোনের কোনো সাড়া শব্দ না পেয়ে এগিয়ে গেল। দেখল মেয়েটা কান্না করতে ব্যস্ত। অরিন বোনের চোখের পানি নিজ হাতে মুছিয়ে দিয়ে আদুরে স্বরে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? এখনো তো বিয়ে হয়নি। দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? অরিনের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিত্রিকার ভাবনার ছেদ ঘটল। সে অশ্রুসিক্ত নয়নে বোনকে বলল, তুই জানিস না আপু, আমি লুকিয়ে শুনেছি আজ দেখতে আসলেই আপদ করিয়ে রাখবে। আব্বু আম্মু বলছিল কাল রাতে আমি তাদের কথা শুনতে পেয়েছিলাম। সারহান ভাই এতটা পাষাণ্ড কেন? সে তো আব্বুকে বলে বিয়েটা ভাঙতে পারত, অথচ তেমন কিছুই করলো না। আমি কতবার বললাম, তবুও উনি গুরুত্ব দেয়নি। উল্টো আমায় ঝাড়ি দিয়ে চলে গেছেন। অরিন কি বলবে ভেবে পাচ্ছে না। সেও জানে আজ পাত্রপক্ষ দেখতে আসলেই অরিত্রিকার আকত করিয়ে রাখা হবে। সেই কারণে কাল বিকেলে সে এসেছে। মা বাবাকে বুঝিয়েছে যেন এখনই বিয়ে না দেয়। কিন্তু আজমল চৌধুরীর এক কথা, মেয়েকে বিয়ে দেবেন। অরিন হতাশা নিয়ে চলে এসেছিল, আর কিছু না বলেই। অরিন অরিত্রিকাকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে জানতে পারল, কিন্তু মনে করিস না। জানিস তো সারাহান ভাই কেমন রাগ গজটা, গম্ভীর স্বভাবের। আমাদের কথা শোনার টাইম নেই ওনার। এবার বলতো, বিয়ে না করার কারণ কি শুধু পড়াশোনা করবি এটা, নাকি অন্য কারণও আছে? কারোর সাথে প্রেম করিস না তো আবার? অরিত্রিকা এতক্ষণ কাঁদতে থাকলেও তার মেজাজ বিগড়ে গেল এমন কথায়। রাগ মিশ্রিত মুখে দাঁতে দাঁত চেপে অরিনকে বলল, আমি প্রেম করলে তুই জানতিস না? আর প্রেম করলে আমি এখনো এখানে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতাম? সারহান ভাইয়ের এসব জেনেও আমার হাত পা আস্ত রাখতো? অরিন বুঝল তার ভাবনা সম্পূর্ণ ভুল। সে অপরাধীর ন্যায় বলল, সরি, আসলে আমি ভেবেছিলাম তোর জীবনে কেউ হয়তো আছে, তাই এইভাবে মরা কান্না করছিস। এবার চল নিচে যাই, না হলে মা খুন্তি নিয়ে চলে আসবে। অরিত্রিকা বোনের কথা শুনে রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেল। অরিন দৌড়ে পিছু যেতে যেতে বলল, আরে আসতে যা, এইভাবে শাড়ি পরে কেউ জোরে হাঁটে নাকি? চৌধুরী বাড়িতে যেন ছোটখাটো বিয়ের আমেজ লেগেছে। বাড়ির সকলে অতিথি আপ্যায়নের বন্দোবস্ত করছে। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমের খাবার রান্নায় ব্যস্ত। তাদের সাথেই হাত চালিয়ে কাজ করছেন অরিত্রিকার ছোট ফুপি ইসমা বেগম। আজই সকালে আজমল চৌধুরীর কল পেয়ে মেয়েকে সাথে এসেছেন তিনি। ঘড়িতে এখন 4:10। অরিত্রিকা মুখ ভার করে নিজ রুমে বসে আছে। তার পাশেই বসে আছে তার ছোট ফুপির মেয়ে ইশরা। ইশরা মুখটা গম্ভীর করে অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে।
তার মস্তিষ্কে নানা ধরনের ভাবনা ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। সাদাত কিছুটা দূরে চেয়ারে বসে চিপস খাচ্ছে আর অরিত্রিকা আর ইশরাকে পর্যবেক্ষণ করছে। অন্য সময় হলে এই দুজন বাড়ি মাথায় করে রাখত, অথচ আজ দুজনেই নিশ্চুপ হয়ে আছে। ইশরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো অরিত্রিকা। সে চোখ গরম করে বলল, আমার দিকে এভাবে হাবা গোবার মতো তাকিয়ে আছিস কেন? আগে কি আমায় দেখিসনি? ইশরা অরিত্রিকা 2 মাসের বড়। দুইজনেই একসাথেই মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল, তবে কেউ চান্স পায়নি। পরবর্তী আর একটাই উপায় খোলা আছে, পাবলিক ভার্সিটি। দুজনে সেখানেই অ্যাডমিশন দেবে ভেবেছিল। তার আগে বিয়ের নামক ভাইরাস চেপে দিল অরিত্রিকাকে। অরিত্রিকা বিরক্তমাখা কণ্ঠস্বর শ্রবণ হতেই নড়ে চড়ে বসল ইশরা। মেয়েকে হাসি দিয়ে বলল, আমার ভাবতেই অবাক লাগছে যে মামু মেয়েকে এত ভালোবাসে, সে কিনা রেগে তার কন্যাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুইও বিয়ে করে নিচ্ছিস। আমি শুধু সিঙ্গেল রয়ে গেলাম রে। সাদাত ইশরার কথায় তাল মেলালো, দুঃখী মুখ করে বলল, আমিও আসি রে। এই কষ্টে আমার না ওই যে মমতা চাপার গান গাইতে ইচ্ছে করছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। সাদাতের গান শুনে ইশরা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সাদাতও ইশরার সাথে তাল মিলিয়ে হাসছে। অরিত্রিকা এদের কাণ্ডে রেগে আগুন হয়ে গেল। রাগে ইশরার পিঠে জোরে সোরে একটা কিল বসিয়ে দিল। ইশরা আ করে আর্তনাদ করে উঠল। তখনই সাদাত ধম করে কিলের আওয়াজে হাসি থামিয়ে চুপ করে গেল। সে মার খেতে চায় না। আরাত্রিকা রেগে বলল, আর হাসবি? এইদিকে আমি নিজের দুঃখে মরে যাচ্ছি আর তোরা আমায় নিয়ে মজা নিচ্ছিস। আমারও সময় আসবে এক সময়। এখানে চুপ করে বসে থাক, বেশি কথা বললে রুম থেকে বের করে দিব। ইশরা এখনও ব্যথায় মুখ কুঁচকে আছে, ভালোই লেগেছে পিঠে। সাদাত ভদ্র ছেলের মতো চুপ করে আবারও চিপস খেতে লাগলো, যেন সে কিছুই করেনি। অরিত্রিকার মনটা আবারও অমাবস্যা নাই অন্ধকার হয়ে গেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অরিনকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে তিনজনেই তাকালো সামনের দিকে। অরিন নিচতলা থেকে দৌড়ে 2য় তলায় এসেছে। এতেই হাঁপিয়ে গেছে সে। অরিন হাঁপাতে হাঁপাতেই বলল, আরিত্রি, তোর হবু বরকে কারা যেন আমাদের বাড়িতে আসার সময় পথের মধ্যে বেদম পিটি রয়েছে। বেচারা অবস্থা আশঙ্ক, কাজনক সিটি হসপিটালে ভর্তি আছে এখন। নিশাদের বাবা কল করেছিলেন, এখন মা বাবা আর বড় মা হসপিটালে গেছে নিশাদকে দেখতে। অরিত্রিকা বোনের মুখে এমন খবর শুনে থম মেরে রইল। এখন তার খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। তার মানে আজ বিয়েটা হবে না, কিন্তু না, এখন নাচা যাবে না। মনে মনে আকাশে উড়ছে সে। খুশির ভাবাবেগ প্রকাশ করা যাবে না এখন। সাদাত আর ইশরা কথাটা শুনেই অবাক হয়ে গেল। ইশরা জিজ্ঞেস করল, আপু কারা মেরেছে জানতে পেরেছে? না, তবে পুলিশকে জানানো হয়েছে। সেই মুহূর্তেই অরিত্রিকার ফোনে মেসেজ এসেছে। সে মেসেজের আওয়াজে ফোনটা হাতে নিতে দেখল সারহান ভাই একটা ভিডিও পাঠিয়েছে। তার একটু রাগ হলো, তখন কথা শুনল না। এখন আবার ভিডিও পাঠাচ্ছে। কিসের ভিডিও এটা? কৌতূহলবশত ভিডিওটি অন করতেই চমকে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছেলেপেলে মিলে একজনকে বেধড়ক মারধর করছে। সেই একজন আর কেউ নয়, তার হবু বর নিশাদ। অজানা প্রেমিকা, প্রিয় সারহান, আপনাকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজের একটা প্রোগ্রামে। প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছিলাম। কত সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। তখন আমি আপনার দিকে অপলকভাবে তাকিয়েছিলাম। আপনার গাম্ভীর্য ভাব, সুদর্শন চেহারা, আপনার ড্যাম কেয়ার ভাব, আপনার কঠোর ভাবভঙ্গি আমায় মুগ্ধ করেছে। আপনার কথা ভাবতে ভাবতে কত শত রাত নির্ঘুম কাটিয়েছি তার ঠিক নেই। আচ্ছা বলুন তো, আপনি এত হট কেন? মন চায় টুপ করে গিলে ফেলি। আরেকটা কথা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এটি আপনার অজানা প্রেমিকা। সারহান পুরো চিঠিটা কিছুটা উঁচু স্বরে পড়ল। তার মুখশ্রী গম্ভীর। চিঠির এমন ধরন থেকে রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। সারহানের সামনেই কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অরিত্রিকা। তার মুখশ্রী নিচু। চিঠির লেখনী শুনে তার কেমন লজ্জা আর অস্বস্তি বোধে অতলে ডুবে গেছে। ধরা পড়া চোরের মতো মুখ লুকিয়ে আছে সে। চিঠিটা কেন যে সে সারহানের রুমে রাখতে এসেছিল? নিজের প্রতি রাগ হচ্ছে। সে চোরা চোখে রুমের বাইরে তাকালো। দরজার বাইরে লুকিয়ে থাকা দুজনের পা দেখা যাচ্ছে। এদের জন্যই তো ফেসে গেছে সে। এখন কি যে হবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে অরিত্রিকার। সারহান অরিত্রিকার দিকে তাকালো, দেখলো ভীতু মুখশ্রীতে নিঃসুপ দাঁড়িয়ে আছে।
সে চিঠিটা অরিত্রিকার সামনে ধরে গাম্ভীর্য ভাব নিয়েই বলল, এটা কোথায় পেয়েছিস তুই? অরিত্রিকা একটু চমকালো, ভীতু ভীতু চোখে তাকালো শাহানামের দিকে, ধোক গিলে বলল, আপনাকে চিঠিটা একজন দিতে বলেছিল, তাই তো নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। সারহানের মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো। সে শক্ত গলায় বলল, পড়াশোনা না করে এসব চিঠি আদান প্রদান করা হচ্ছে? তো আর কজনের চিঠি আদান প্রদানের বাহক হয়েছিস? অরিত্রিকার চোয়াল ঝুলে গেল, চোখ বড় বড় হয়ে গেল তার। সে তো এই প্রথম চিঠি আদান প্রদানের বাহক হয়েছে, তাও প্রথমবারেই এমন একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়তে হবে তার অজানা ছিল। ভেবেছিল সারহানের রুমে চিঠিটা রেখেই পগার পার হয়ে যাবে, কিন্তু তা আর হলো কই। চিঠি রাখতে এসেই তো আগেই ধরাটা খেলো। এখন যদি তার বাবাকে সারহান ভাই চিঠির কথা বলে দেয়, তাহলে তো তাকে বাড়ি থেকেই বের করে দেবে। ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছে। কি যে বিপদে পড়ল সে। অরিত্রিকাকে অন্য ভাবনায় মত্ত থাকতে থেকে সারহান রণমূর্তি ধারণ করলো, দাঁতে দাঁত চেপে বলল, এতটা অবাধ্য হয়েছিস? কি জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছিস না কেন? অরিত্রিকা সারহানের রাগে কণ্ঠস্বর শ্রবণ হতেই ভরকে গেল। নিজেকে ধাতস্থ করে মিনমিনে কণ্ঠে উত্তর দিল, এই প্রথম আপনার জন্য চিঠি এনেছি। এমন কাজ আমি আগে করিনি। আমি সত্যি বলছি, আর কখনো এমন হবে না। সারহান রুদ্ধস্বরে বলল, তোকে কে বলেছে মানবতার দেয়াল হতে? আর একদিন যদি এমন কোনো কিছু করেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আমার রুম থেকে এখনই বেরিয়ে যা, এক্ষুনি। আমার রুমের আশেপাশেও যেন তোকে আর দেখতে না পাই। অরিত্রিকাকে আর পাইকে। সে শঙ্কিত হয়ে তথস্থ ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যেতে নিলেও থেমে পেছনে ফিরে সারহানের দিকে তাকালো। সারহান অরিত্রিকাকে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে গেল। সে জানতে চাইল, আবার কি? অরিত্রিকা আমতা আমতা করে বলল, না মানে চিঠিটা আপনি রাখবেন সারহান ভাই? যদি না রাখেন তাহলে আমায় দিন, আপনাকে যে চিঠিটা দিয়েছে তাকে ফেরত দিয়ে দিব। সারহানের মেজাজ বিগড়ে গেল অরিত্রিকার কথা শুনে। সে ধমকে বলে উঠল, তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খেতে চাইছিস? অরিত্রিকাকে আর পাইকে। সে সারহানের রুম থেকে যান বাঁচিয়ে কোনো রকমে পালালো। এই বাঘের মুখের সামনে থাকা মানে নিশ্চিত চিবিয়ে খেয়ে নেবে। এতক্ষণ তো যান হাতে নিয়ে দাঁড়িয়েছিল, আর একটু হলেই অক্কা পেত সে। অরিত্রিকাকে দৌড়ে বেরোতে দেখে সাদাত আর ইশরাও পিছু পিছু দৌড়ে গেল। সারহান চিঠিটা তালু দ্বারা পিষ্ট করে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারল। রাগে মাথায় দপদপ করে জ্বলছে যেন আগুন। অরিত্রিকার এমন কাণ্ডে বিরক্ত সে। মেয়েটার সব দিকেই কেমন খামখেয়ালি ভাব। শরীর এলিয়ে সোফায় বসল সে। এখন রাত 8টা বাজে। এই সেই বিকেলে পার্টি অফিসে গিয়েছে, কাজ সেরে এখন ফিরল সে। আবার আরেকটা ঝামেলা নির্মূল করতে হয়েছে। প্রচণ্ড ক্লান্তি অনুভব করছে, ফ্রেশ হওয়া দরকার। সারহান সোফা থেকে উঠে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরিত্রিকা রুমে এসে তার পরিচিত একজনকে কল করেই যাচ্ছে, অথচ কল তুলছে না। এমনি মেজাজ গরম, তার ওপর ফোন না তোলায় আরও গরম হয়ে গেছে। ভেতরে ভেতরে ফুঁসছে সে। ইসরা সাদা চুপচাপ অরিত্রিকার কাণ্ড দেখছে। এখন চুপ থাকাই ভালো, না হলে ঝড় উঠবে। অপর পাশ হতে কল রিসিভ হতেই অরিত্রিকা রেগে বলে উঠল, এই শয়তান মাইয়া, তোর জন্য আজ আমি মরতে মরতে বেঁচেছি। আর কোনোদিন তোর কথা শুনে বাঘের খাঁচায় যাব না। তিশা অরিত্রীর রাগে কণ্ঠস্বর শুনে চমকে গেল। সে বলল, আরে এভাবে চাতাচ্ছিস কেন? কি হয়েছে সোনা? অরিত্রিকা রেগেই বলল, তোর এই চিঠির জন্য আমি আজ থাপ্পড় খাইনি, একটুর জন্য বেঁচে গেছি। আমি আর কখনো তোর কোনো কাজ করে দিব না। তিশা তখনই লাজুক স্বরে বলে উঠল, এই আমার চিঠি পড়ে শাহান ভাই কিছু বলেছে তোকে? নিশ্চয়ই জানতে চেয়েছে কে চিঠিটা দিয়েছে। আমার কথা বলিসনি তো? অরিত্রিকার আবারও মেজাজ চটে গেল। সে নিজেকে স্বাভাবিক করে নিল, তারপর বলল, তোকে সামনে পেলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিত, সাথে আমাকেও। তো এত সাহস কই থেকে এলো? হ্যাঁ, আর তুই ওনাকে হট বলেছিস? শাহান ভাইকে তোর টুপ করে গিলে ফেলতে ইচ্ছে হয়? অসভ্য মাইয়া। আমি যদি চিঠিটা আগে পড়তাম তাহলে কখনোই দিতে যেতাম না। কেন, শাহান ভাই তোকে কিছু বলেছে? থাপ্পড় দিতে চেয়েছে। তুই জানিস চিঠিটা আমাকে পড়ে শুনিয়েছে। আমি তো লজ্জায় শেষ, পারছিলাম না মাটি ফাঁক করে ঢুকে যেতে। তুই এত নির্লজ্জ কেন? এসব লিখতে লজ্জা করেনি? তোকে যদি এখন কাছে পাইতাম ঝাড়ু দিয়ে পিটাইতাম। আহা সোনা, রাগ করছিস কেন? তোর ওই নাকুচো ভাই এত হ্যান্ডসাম যে এগুলো তাকে নিয়ে ভাবি।
তাই তো চিঠিতেও লিখে দিয়েছি। ওনাকে নিয়ে দিবার স্বপ্ন দেখা বাদ দে, আর কোনোদিন এমন কথা তোর মুখে যেন না শুনি। আমি রাখলাম বলেই কল কাটলো অরিত্রিকা। তার মেজাজ খিটখিটে হয়ে আছে। রাত 10:15। পরিবারের সদস্যরা সকলে একসাথে খেতে বসেছে। আজমল আর আরশাদ সাহেব খাচ্ছেন আর নিজেদের মধ্যে কিছু আলোচনা করছেন। তানিয়া বেগম আর সাথী বেগম সবাইকে খেতে দিচ্ছেন। অরিত্রিকার ফুপি বিকেলে বাসায় চলে গেছে। অরিনও শ্বশুরবাড়ি চলে গেছে। বিয়ে হয়নি, তাই তারা তাদের গন্তব্যে প্রস্থান করেছে। ইশারা যায়নি বলে ভুল হবে, অরিত্রিকা যেতে দেয়নি। সাদাত আর ইশরা এক মনে খেয়ে যাচ্ছে। এদিকে অরিত্রিকার টেনশনে খাওয়া আসছে না। খাবার মুখে নিলেও গলা অবধি নামছে না। সে বারবার চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাচ্ছে, মূলত সারহান আসছে কিনা তা দেখার জন্য। যদি এসে তার বাবাকে চিঠির বিষয়টা বলে তাহলে তো আজ শেষ। তনিমা বেগম অরিত্রিকাকে খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে থাকতে দেখে বলল, কি রে মা, চুপচাপ খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তানিয়া বেগমের কথা শুনে সকলে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা সিঁড়ির দিক থেকে চোখ ফিরিয়ে বলল, বড় মামা খেতে ইচ্ছে হচ্ছে না। কেন, খাবার পছন্দ হয়নি? অরিত্রিকা উত্তর দেবে এমন সময় তার পাশের চেয়ারে ধপ করে কারো বসার আওয়াজ পেল। অরিত্রিকার ছোট্ট সত্তা চমকিত হলো। সে পাশে তাকাতে দেখতে পেল সারহানকে। সারহান এখনও গম্ভীর হয়ে আছে। এদিকে অরিত্রিকা চিন্তা যেন মাথায় চড়ে বসেছে। এই মানুষটা না সবার সামনে চিঠির কথা বলে বসে। সাথী বেগম সারহানকে খাবার তুলে দিতে লাগলো। সারহানের আজ খেতে ইচ্ছে হচ্ছে না, তাই সাথী বেগমকে হাত থামিয়ে বলল, আর দিও না চাচি। সাথী বেগম একটু অবাক হয়ে বলল, এত কম খাবার খাবি আজ? আজ খেতে ইচ্ছে হচ্ছে না। সাদাত খাওয়া থামিয়ে বলল, ভাই, তোমার আর অরিত্রের আজ কি হয়েছে বলো তো? দুজনেই খেতে চাইছো না? কথাটা শুনে সারহানের ভ্রু কুঁচকে গেল। সে সরাসরি দৃষ্টি ফেলল অরিত্রিকার পানে। অরিত্রিকা এতক্ষণ সারহানের দিকে তাকিয়েছিল। সারহান তাকানোতে সে তখনই চোখ নামিয়ে ফেলল। তানিয়া বেগম তরকারি দিতে দিতে বললেন, তোদের যে মাঝে মাঝে কি হয় বুঝি না বাপু। একজন তো সে কখন থেকে ভাত নেড়েই যাচ্ছে, মুখে তুলছে না, আর একজন এসে বলছে অল্প খাবে। সাদাত ভাত চিবোতে চিবোতে বলল, অরিত্রিকা তো তার বিয়ে না হওয়া শোকে খাচ্ছে না, তো ভাই তুমি কেন খাচ্ছ না? তোমার কি গার্লফ্রেন্ড ভেঙে গেছে? অরিত্রিকা কথাটা শুনতেই সাদাতের দিকে কটমোটো দৃষ্টিতে তাকালো। রাগে নাকের পাটাতন ফুলছে। সাদাত দেখেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাওয়ায় মনোযোগী হলো। সারহান সাদাতের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, জবান বেশি চলছে তাই না? তো কয়েকদিন আগে যেন তোকে কার সাথে বাইকে ঘুরতে দেখলাম। সাদাত এই কথা শুনে বিষম খেলো। জোরে জোরে কাশতে লাগলো। তানিয়া বেগম দৌড়ে ছেলের কাছে গিয়ে পিঠ নেড়ে দিতে লাগলো। কয়েকদিন আগে সাদাত তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিল, সেটাই সারহান দেখেছে। এখন তার ভাই আস্ত রাখবে না। কেন যে সারহানকে খোঁচা দিতে গিয়েছিল? আরশাদ সাহেব বিরক্তি নিয়ে বললেন, এসব কি শুরু করছো তোমরা? ভুলে যেও না আমরা তোমাদের গুরুজন। সারহান আর কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করলো। আজমল সাহেব সারহানকে উদ্দেশ্য করে বলল, তুমি তো শুনেছ নিশাদকে কারা যেন মেরেছে? সারহান নির্লিপ্তভাবে উত্তর দিল, শুনেছি বিকেলে। তোমায় একটা কাজ করতে হবে, যারা মেরেছে তাদের খুঁজে বের করতে হবে। পুলিশ তো এখনো কিছু সুরাহা করতে পারলো না। ঠিক আছে, আমি আমার লোকদের বলে খোঁজ নিতে বলছি। ঠিক আছে। অরিত্রিকা সারহানের কথা শুনে চোখ বড় বড় করে সারহানের দিকে তাকালো। তার চোখে মুখে অবাকতার রেশ। এই মানুষটাই তো নিশাদকে তার লোক দিয়ে মেরেছে, অথচ ভাব করছে যেন কিছুই জানে না। এত ধুরন্ধর মিথ্যাশ্রয়ী মানুষ কেমনে হয়? এই মানবকে না দেখলে সে জানতেই পারত না। দেখো কেমন করে খাচ্ছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ভাবতেই মুখ বাঁকালো অরিত্রিকা। নাশিদকে আজ কেন মেরেছেন সারহান ভাই? ওনার কাছে আপনার কিসের শত্রুতা আমায় বলবেন? অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল সামনে দণ্ডায়মান গম্ভীর শ্যামপুরুষটির থেকে। কৌতূহলবশত নিশাদকে কেন মারা হয়েছে জানতে এসেছে। এতটুকু বলতে যেন ভয়ে কণ্ঠ জড়িয়ে আসছে তার। তবুও মনের সাহস নিয়ে অসাধ্য কাজ সাধন করল সে। সারহান পরিচিত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই কান থেকে ফোন সরিয়ে পেছনে ঘুরে কঠোর চোখে তাকালো। সামনে অরিত্রিকাকে ভীত চাহনিতে তাকিয়ে থাকতে দেখল। দেখা মাত্রই ভ্রু কুঁচকে গেল সারহানের। সারহান, আমার কথা শুনতে পাচ্ছ? কাল সকাল 10টায় পার্টির সকলের সাথে মিটিং আছে তোমার। তুমি ঠিকানা অনুযায়ী চলে এসো সময় মতো। ফোনের অপর পাশ হতে ভেসে আসছে কারো কণ্ঠস্বর।
সারহান আবারও ফোন কানের কাছে নিয়ে বলল, সময় মতো পৌঁছে যাব। এখন একটু ব্যস্ত আছি। আপনার সাথে পরে কথা হবে আজাদ সাহেব। ফোনের অপর পাশ হতে কল কাটার ধ্বনি ভেলসে এলো। সারহান ফোনটি ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিজে সোফায় গা এলিয়ে বসে পড়ল। সারহান ভরাট কণ্ঠে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তুই আবার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? অরিত্রিকা সাহসিকতা দেখিয়ে উত্তর দিল, আপনি নিশাদকে কেন মেরেছেন জানতে এসেছি। সারহান মুখ বাঁকিয়ে হেসে বলল, বাহ, বিয়ে না হতেই এত দরদ। তাহলে বিকেলে বিয়ে ভাঙার কথা কেন বললি? আপনি আগে বলুন নিশাদকে কেন মেরেছেন। সারহানের মুখশ্রী কঠিন হলো। সে কঠোর স্বরেই বলল, আমি আমার কাজের জবাবদিহি কাউকে দিতে পছন্দ করি না। আর তোর মুখ থেকে যদি নিশাদের নাম আর একবার শুনি, তখন দেখিস আমি কি করি। সারহানের হঠাৎ ভাবাবেগের পরিবর্তন হওয়ায় অরিত্রিকা ভয় পেল। আর নিশাদের কথা জানতে চাওয়াতে রেগে গেল। কেন সারহান ভাই? অরিত্রিকা এর হিসাব মেলাতে ব্যর্থ হলো। অরিত্রিকা মন খারাপ করে নিজ রুমের ব্যালকনিতে বসে আছে। শূন্য দৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন আকাশে তাকিয়ে আছে সে। মন খারাপের কারণ হলো সারহান রাতে কেন যে ওই রকচটা মানুষটার রুমে গিয়েছিল। নিশাদের কথা বলাই উচিত হয়নি। ওই নিশাদের কথা নিয়েই তো অপমান করেছে। সে ভেবে পায় না তার আর ওই রকচটা মানুষটির এত কিসের শত্রুতা। সব সময় মুখ গম্ভীর করে রাখে। আচ্ছা, সারহান ভাই কি হাসতে জানে না? কবে যে হেসেছে তাও তার মনে নেই। কবে যে একটু ভালো করে কথা বলেছে তাও মনে পড়ছে না। মাঝে মাঝে এসব ভেবে খুব মন ভার হয়ে অরিত্রিকার। একটু ভালো করে কথা বললে কি এমন হয়? সে কি খুব খারাপ মেয়ে নাকি? তার মনে পড়ে যখন সারহান আগে ভার্সিটির হলে থাকতো। ভার্সিটি থেকে বাড়ি কাছে হলেও তেমন বাড়িতে থাকতো না। আসলেও 2-1 দিন থেকে চলে গেছে। সারহান কখন বাড়ি আসতো খেয়াল করতো না, কারণ সে হয়তো স্কুলে থাকতো নয়তো কলেজে। সারহানের সাথে তেমন একটা কথা হতো না। অরিত্রিকার মনে হতো সারহান তাকে এড়িয়ে চলছে। সরাসরি চোখাচোখি হলেও যে যার মতো পাশ কাটিয়ে চলে এসেছে। পড়াশোনার পাশ চুকিয়ে 1 বছর ধরে সারহান এই বাড়িতে থাকছে। এখান থেকেই রাজনীতির সাথে যুক্ত আছে। এই 1 বছরে সারহান তাকে শাসন করেছে। খুব কম সময়ই ভালোভাবে কথা বলেছে। সুমধুর মেয়েলি কণ্ঠস্বরের গান সারহানের কর্ণকুহরে প্রবেশ করেছে অনেকক্ষণ ধরে। সারহান নিজ রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে জরুরি কথা বলছিল। এমন সময় সুরেলা গলায় কারো গান শুনে কিছুটা কৌতূহলী হয় সে। কথা বলা শেষ করে আশেপাশে তাকায়। তার এই কণ্ঠস্বর ভীষণ চেনা, তবুও বুঝতে পারছে না কে গান গাইছে। তার রুমের ব্যালকনি থেকে কিছুটা দূরে আরেকটা ব্যালকনি দৃশ্যমান। সেখান থেকেই ভেসে আসছে গান। গানে মিশে আছে অভিযোগ, বিষাদের সুর। ব্যালকনিতে মেয়েলি অবয়ব অস্পষ্ট বোঝা যাচ্ছে। ওটা অরিত্রিকার রুমের ব্যালকনি। তবে কি অরিত্রিকা গান গাইছে? সে আরও মনোযোগী হয়ে গানটা শুনতে লাগলো। সে বুঝলো এটা অরিত্রিকার কণ্ঠস্বর। তবে কি অরিত্রিকার মন খারাপ? এর মাঝে গান থেমে গেছে। তবুও অরিত্রিকা ওখানে বসে আছে। মন খারাপ করে আছিস কেন? আর কাকে নিয়ে গানের মাঝে অভিযোগ জানাচ্ছিস? সারহানের কণ্ঠস্বর শীতল। অরিত্রিকার সারহানের শীতল কণ্ঠস্বর শুনতেই কিঞ্চিত চমকালো। সে অশ্রুসিক্ত চোখ হাতের উল্টো দিকে মুছে পাশের ব্যালকনিতে তাকালো। তাকিয়ে দেখলো সারহান দাঁড়িয়ে আছে। তবে লাইট অফ থাকায় অবয়ব বোঝা যাচ্ছে না তেমন। অরিত্রিকা মলিন হেসে উত্তর দিল, কাকে নিয়ে অভিযোগ করব? আমার তো অভিযোগ করার মানুষ নেই। আমার না আছে অভিযোগ শোনার মানুষ। মন খারাপ ছিল তাই ভাবলাম গান গিয়ে একটু নিজের মনটা হালকা করি। বড় হয়ে গেছি তো এখন আর কাউকে মন খারাপের কারণ বলতে ইচ্ছে করে না। সারহান অরিত্রিকার মুখে বড়দের মতো কথার ধরন দেখে বেশ অনেকটাই অবাক হলো। যে মেয়ে আজও তার রুমে গিয়ে উদ্ভট পাগলামি করলো, সে এই অল্প সময়ে ম্যাচিওর হয়ে গেল। সারহান একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, আমি বকেছি বলে মন খারাপ করেছিস? অরিত্রিকা মিথ্যা বলল, আপনি তো ভাই প্রায় সময়ই বকেন। আমি কি কখনো মন খারাপ করে থেকেছি? করিনি। আজ কেন করব বলুন তো? সারহান বুঝলো অরিত্রিকা তাকে কিছু বলবে না। সে আর জোর করে জানতে চাইল না। তপ্ত শ্বাস ফেলে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। রাত জাগলে শরীর খারাপ করবে। অরিত্রিকা বিমর্ষ গলায় একটু হেসে বলল, আপনি সব সময় আমার ভালোর জন্য বকেছেন, তবুও কেন যেন আপনার রুড আচরণে মন খারাপ হয়। আপনি কি জানেন অনেকদিন পর আপনি স্বাভাবিক শান্তভাবে কথা বলেছেন আমার সাথে? বহুদিন
এভাবে সব সময় বললেই তো পারেন। সারহান অরিত্রিকার কথা শুনে বিস্মিত হলো। এ মেয়ে এটাও মনে রাখে সে কবে শান্তভাবে কথা বলেছে। আগে কখনো তার শাসন বারণ নিয়ে কখনো কথা বলেনি, তবে আজ করেছে। কেমন যেন গোলমেলে লাগছে তার কাছে। অরিত্রিকা ইতিমধ্যে তার রুমে চলে গেছে। সারহান ব্যালকনি থেকে চোখ ফিরিয়ে নিল, দৃষ্টি তার বাইরে অনামিষাময় পরিবেশের দিকে। আজ রাতটা খুবই অন্ধকারাচ্ছন্ন। সারহান পার্টি অফিসে বসে কিছু রাজনৈতিক নেতাদের তথ্য সম্পর্কে অবগত হচ্ছে। রাজনীতিতে কাউকে কখনো বিশ্বাস করতে নেই। কে কখন পিঠে ছুরি চালিয়ে দেয় তা বলা যায় না। কয়েক মাস পর ইলেকশন আছে। একজন গণ্যমান্য এমপির হয়ে সে কাজ করছে। সেই এমপি হলো রাজশাহী 1-এর এমপি, নাম মোহাম্মদ আজাদ শেখ। সারহান ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত। রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা চলাকালীন সময়ে ছাত্র রাজনীতিতে তার অবাধ বিচরণ ছিল, আর এখনও আছে। তার বাবা চাচাও রাজনীতিতে যুক্ত আছেন, তবে সারহান তাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। সারহান, তোর সাথে দুজন দেখা করতে এসেছে। আবিরের কণ্ঠস্বর শুনে সারহান দরজার দিকে তাকালো। সে ইশারায় আবিরকে ভেতরে আসতে বলল। আবির সারহানের ইশারা করা দেখে ভেতরে প্রবেশ করলো। সারহান জানতে চাইল, কে এসেছে? আবির গা এলিয়ে চেয়ারে বসে বলল, তোর বোনেরা এসেছে। সারহানের ভ্রুযুগল কুঁচকে গেল। সে বলল, কোন বোন? আমার কোনো বোন নেই, তুই জানিস না? আবির ঠোঁট এলিয়ে হেসে বলল, চাচাতো বোন আর ফুফাতো বোনের কথা বলছি। কথাটা শুনে সারহানের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে গেল। সে গাম্ভীর্য ভাব নিয়েই বলল, ভেতরে আসতে বল ওদের। ওনাকে আর যেতে হবে না, আমরাই এসে পড়েছি। কথাটি বলতে বলতে অফিসে ঢুকলো ইশরা, সাথে অরিত্রিকাও আছে। তারা অনেকটা হাঁপিয়ে গেছে। দুপুরের এই কাঠফাটা রোদে বেরিয়ে মস্ত বড় ভুল করেছে দুজনে। সারহান আকাশি রঙা 3 পিস পরিহিত অরিত্রিকার দিকে তাকালো। ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে, ঘরমাক্তক হয়ে আছে পুরো মুখ। দেখে অসুস্থ মনে হচ্ছে। সে তাই দেখে বলল, এই সময়ে তোরা কোথায় গিয়েছিলি? আর অরিত্রীর কিছু হয়েছে? ইশরা অরিত্রিকাকে একটা চেয়ারে বসিয়ে দিল। সে দু হাতে মাথা ধরে মুখশ্রী নিচু করে রইল। ইশরা ব্যস্ত ভঙ্গিতে বলল, ভাইয়া বলছি, আগে আপনি ঠান্ডা পানির ব্যবস্থা করুন, অরিত্রিকার মাথা ঘুরছে। সারহান কথাটা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। ব্যতিব্যস্ত ভঙ্গিতে টেবিলে থাকা গ্লাসটা নিয়ে অরিত্রিকার সামনে দাঁড়ালো। তারপর বলল, এই নে পানি। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, খাবারের ব্যবস্থা কর। দুপুরে হয়তো না খেয়ে বেরিয়েছে, তাই গরমে অসুস্থ হয়ে পড়েছে। আবির সারহানের কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, এখানে নিয়ে আসবো? ইশরা সংবাদপত্র দিয়ে অরিত্রিকাকে বাতাস দিতে লাগলো। অরিত্রিকা দুর্বল চিত্তে হাত বাড়ালো সারহানের হাত থেকে পানি নেওয়ার জন্য। তার হাত এখনও কাঁপছে। সারহান অরিত্রিকার হাত কাঁপতে দেখে শান্ত স্বরে বলল, আমি খাইয়ে দিচ্ছি। অরিত্রিকা হাত নামিয়ে দুর্বল চোখে সারহানের দিকে তাকালো। সারহান অরিত্রিকার সামনে পানির গ্লাস ধরে ইশারা করলো খাওয়ার জন্য। অরিত্রিকা ভদ্র মেয়ের মতো ইশারা অনুসরণ করে গ্লাসে চুমুক দিল। পানি খাওয়া হতেই গ্লাস থেকে মুখ সরিয়ে নিল অরিত্রিকা। সারহান হাতে থাকা গ্লাসটি টেবিলে রাখলো। এসে রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দিয়ে বলল, এখন ভালো লাগছে? অরিত্রিকা সারহানের কথা শুনে শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বলল। ইশরা অরিত্রিকার পাশে চেয়ার নিয়ে বসলো। এর মাঝেই কেটে গেছে কিছুক্ষণ। সারহান নিজ চেয়ারে বসে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, এই দুপুরবেলা কোথায় গিয়েছিলি? নিশ্চয়ই না খেয়ে বেরিয়েছিস। সময় দেখেছিস? 3টা বেজে গেছে। বাহিরে এত রোদ, আবার না সময় মতো না খেলে অসুস্থ হয়ে যাস। এতটা কেয়ারলেস কেন তুই? ইশরা একটু ঘাবড়ে গেল। এখন আবার বকবে নাকি? অরিত্রিকা মাথা উঠিয়ে সারহানের দিকে তাকালো। ঠোঁট ভিজিয়ে বলল, আমরা 11টার দিকে বেরিয়েছিলাম, জানতাম না এতটা দেরি হয়ে যাবে। সকাল থেকেই শরীর খারাপ লাগছিল, আম্মু জোর করে পাঠিয়েছিল, তাই আসতে হলো। আপনার পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, মাথা ঘুরছিল, তাই জন্য এসেছি, না হলে আসতাম না। তাদের কথোপকথনের মাঝেই আবির খাবার নিয়ে হাজির হলো। আবির সারহানকে উদ্দেশ্য করে বলল, খাবার কই রাখবো? টি টেবিলে রাখ। আবির খাবারগুলো টি টেবিলে রাখলো, রেখে সারহানকে বলল, আজাদ সাহেব তোর সাথে দেখা করতে চাচ্ছে। এই মুহূর্তে হয়তো কোনো ঝামেলা হয়েছে। মজনুকে গাড়ি বের করতে বল, আমি আসছি। ঠিক আছে বলেই আবির চলে গেল। সারহান অরিত্রিকার তাকিয়ে থাকা দেখে ইশরাকে বলল, টেবিলে খাবার আছে, অরিত্রীকে খাইয়ে দে। আমি আবিরকে বলে দিচ্ছি তোদের গাড়িতে করে পৌঁছে দিবে তোদের।
সারহান উঠে কিছু কাগজপত্র গুছিয়ে নিতে লাগলো। অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে দুর্বল চিত্তে বলল, আপনি দুপুরে খেয়েছেন? সারহান ব্যস্ত ভঙ্গিতে কাগজপত্র গোছাতে গোছাতে বলল, না, খাবার সময় পাইনি। খাবার খেয়ে যান, আপনার তো কোনো খাবার টাইমের ঠিক নেই। সারহান পাঞ্জাবির পকেটে ফোন ফুরে কাগজপত্র হাতে নিয়ে অরিত্রিকার সামনে এসে দাঁড়ালো। তারপর ভরাট কণ্ঠে বলল, আমার সময় নেই, আমার এমপি মহোদয়ের সাথে মিটিং আছে, যেতে হবে। অরিত্রিকা মিঙে যাওয়া কণ্ঠে বলল, অল্প খেয়ে যান। সারহান নিবৃত্ত দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, পরে খেয়ে নিব, সময় নেই। অরিত্রিকা বলল, আপনি যেহেতু চলে যাচ্ছেন, আমরা থেকে কি করব? আমরা চলে যাব, গাড়ির ব্যবস্থা করে দিন আমাদের। সারহানের ভ্রু কুঁচকে গেল। সে সন্দিহানী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই না একটু আগে অসুস্থ ছিলি, এখন তোর অসুস্থতা ঠিক হয়ে গেছে? আমি এখন ঠিক আছি, আমার বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিন। সারহান কিছু একটা ভেবে বলল, চল আমার সাথে, তোদের বাসায় রেখে তারপর যাব। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। নিশাত হসপিটালের বেডে শুয়ে আছে। তার হাত পা ব্যান্ডেজে মোড়ানো, কপালেও ব্যান্ডেজ করা, শরীর কিছু অংশে কালশিটে পড়ে গেছে। নিশাতের কেবিন ফাঁকা। তার মা বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেছেন। দরজায় খট করে আওয়াজ হতেই নিশাত দরজার দিকে তাকালো। তখনই দরজা খুলে প্রবেশ করলো তার অতি পরিচিত মুখের মানুষটি। দেখা মাত্রই মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো নিশাদের। পরিচিত মুখের মানুষটি প্রবেশ করলো কেবিনে। তার মুখে ফিসেল হাসির রেখা। নিশাত অগ্নিদৃষ্টিতে মানুষটির দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? মানুষটি হাসলো। হেসে এগিয়ে আসতে আসতে বলল, তুই মার খেয়ে হসপিটালে অ্যাডমিট আর আমি আসবো না? আমি তো তোর বিপদের সময় সবসময় পাশে থাকি, তাই এইবারও পাশে থাকার জন্য এসেছি। আমার সাথে মশকরা করছিস? আরে না, তোর সাথে কি আমার বন্ধুত্বের সম্পর্ক? আমি আর তুই তো চিরশত্রু। আমার এই অবস্থার জন্য তোর হাত নেই তো? সারহান চেয়ার টেনে আয়েশি ভঙ্গিতে বসে মুখশ্রী শক্ত করে বলল, একদম ঠিক, আমি তোর এই অবস্থা করেছি। এর পরের বার আমার নজরে পড়লে কথা বলার অবস্থায়ও থাকবি না। সারহান নিজ রুমে ডিভানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। সন্ধ্যার পর থেকে এতক্ষণ একটানা কাজ করে যাচ্ছে সে। সামনে ইলেকশন, কাজের চাপটা একটু বেশি। ঘাড়টা কেমন ধরে আসছে। ঘাড়ের এক পাশে টনটনে ব্যথা অনুভূত হচ্ছে তার। এই মুহূর্তে এক কাপ কফি হলে মন্দ হয় না। সে ল্যাপটপ বন্ধ করে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 10টা বেজে 5 মিনিট। সারহানের ক্লান্ত শরীর সারাদিন চারদিকে দৌড়াদৌড়ি করতে করতে কখন সময় পার হয়ে যায় বুঝতেই পারেনি। তার ওপর আরেক ঝামেলা নিশাত। এটাই এখন তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিন আরেকটু মারা উচিত ছিল। এখনো যেন মন ভরছে না। সারহান, আসো। আসুন চাচা। আজমল সাহেব সারহানের রুমে ঢুকলেন গম্ভীর মুখে। সারহান তা পরখ করল। হয়তো কোনো ঝামেলা বেঁধেছে, সে কারণে এসেছেন। সারহান আজমল সাহেবকে বলল, চাচা বসুন। আজমল সাহেব বললেন, আমি বসতে আসিনি, তোমার সাথে জরুরি কথা ছিল। সারহান আজমল সাহেবের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, জি বলুন। আজমল সাহেব চোখে চশমা ঢেলে গম্ভীর মুখে জানতে চাইলেন, তুমি নিশাদকে মেরেছো? সারহান নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ মেরেছি। তোমার থেকে এমনটা আশা করিনি। তুমি হয়তো ভুলে গেছো অরিত্রার সাথে নিশাদের বিয়ের কথা চলছে। বিয়েটা সেই দিন হতো, কিন্তু তুমি মাঝপথে নিশানে গাড়ি আটকে কয়েকজন দিয়ে পিটিয়েছো। এটা কি ধরনের অসভ্যতা? আমাদের একটা রেপুটেশন আছে, তা তুমি নিশাদের কাছে থেকে শেষ করে দিয়েছো। ভেবেছো এসবের কারণে যদি বিয়েটা না হয় কি হবে? সারহানের মাঝে কোনো হেলদোল নেই। সে দায়সারা ভঙ্গিতে বলল, আপনি তো আমায় ভালো করে চিনেন। কোনো কারণ ছাড়া তো তাকে মারিনি, কারণ ছিল বলেই মেরেছি। এর কারণটা আপনাকে পরে বলবো, এখনও সময় আসেনি। আর অরিত্রিকার তো বিয়ে হয়ে যায়নি, ওই নিশাদের থেকে অনেক ভালো ছেলে আছে, খুঁজে দেখুন। এখন আমার মনে হচ্ছে অরিত্রিকা যেহেতু বিয়েটা করতে চায় না, এখন বিয়ে না দেওয়াই উচিত। পড়ালেখা করতে থাকুক। 18 বছর চলছে, সংসারের বুদ্ধি তার মাঝে আসেনি, সব সময় বাচ্চামো করে। আজমল সাহেব কিছুটা সময় নিশ্চুপ থেকে বললেন, ভেবে দেখব। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে প্রস্থান করলেন। সারহান জোরে একটা শ্বাস ছাড়ল। সে ভেবে পায় না তার চাচা একজন শিক্ষিত মানুষ হয়ে অবুঝের মতো রাগ করে মেয়ে বিয়ে দেয়।
এসব ভাবতে সে হাসলো খানিকটা। সব কিছু এত সহজে হয়ে গেলে গেম খেলার মজা কেউই পাবে না। অরিত্রিকা হাতে ফোন নিয়ে বসে আছে, তার মেজাজ বিগড়ে আছে। এদিকে তিশা বারবার কল করে যাচ্ছে, এতেই বিরক্তি অরিত্রিকা। ফোন তুলতেই শুরু হয়ে যাবে সারহানের গুণগান। সে ভেবে পায় না অন্যরা এত গুণগান করে, কিন্তু সারহানের কোনো গুণ তার চোখে পড়ে না। তার কাছে মনে হয় শুধু সুদর্শন আর গম্ভীর মানব, যার মধ্যে কোনো ফিলিংসই নেই, যন্ত্র মানব একটা। ঈশা নবনীতার পাশে বসে চিপস খাচ্ছে আর অরিত্রিকার কাণ্ড দেখছে। ঈশা এক টুকরো চিপস মুখে পুরে বলল, আমার খুব ভয় করছে। অরিত্রিকা ভ্রু কুঁচকে বলল, কেন? ঈশা কিছুটা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভুলে গেছিস আজ তোর ওই না হওয়া বরকে যে হাসপাতালে দেখতে গিয়েছিলি, এটা যদি সারহান ভাই জানতে পারে তোর কি হবে বুঝতে পারছিস? সাথে আমাকেও। অরিত্রিকা কথাটা শুনে মুখ বাঁকালো, তারপর বলল, আমি কি ওনাকে ভয় পাই নাকি? ঈশা শুনে বিদ্রুপ করে হেসে বলল, সারহান ভাইয়ের সামনে গেলেই তো হাঁটু কাঁপে তোর। তোর বেস্টির সাহস দেখে আমি অবাক হচ্ছি। সারহান ভাইকে চিঠি দিল, আবার ওনার খবর নেওয়ার জন্য বারবার কল করে যাচ্ছে। একেই বলে ভালোবাসা। অরিত্রিকা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কিন্তু বেশি বকছিস। আরও কিছু ইশরাকে বলবে এমন সময় আবারও কল এলো অরিত্রিকার ফোনে। অরিত্রিকার মেজাজ এবার তুঙ্গে। নাম্বারটা অচেনা, তার মানে নাম্বার বদলে কল দিয়েছে তিশা। সে খিচে যাওয়া মেজাজ নিয়ে কল ধরে বলল, তোকে বলেছি না আমায় কল দিবি না, তাও কল কেন দিচ্ছিস? এখন আবার সারহান ভাইয়ার খবর নিতে শুরু করিস না। সন্ধ্যা থেকে সারহান ভাই করে মাথা পাগল করে দিয়েছিস। কি আছে ওই সারহান ভাইয়ের মধ্যে? হ্যাঁ, শুধু দেখতে সুন্দর তাই এমন করে উঠে পড়ে লেগেছিস? তোর নজর লেগে সারহান ভাইয়ের পেট খারাপ হবে। আমার কথা মিলিয়ে নিস। এই চুপ করে আছিস কেন? কথা বল। তোর কথা শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? থাকলে বলে ফেল। অরিত্রিকা সারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে হতবিহ্বল হয়ে গেল। সে ফোনটা কান থেকে সরিয়ে সামনে উঁচিয়ে তুলে দেখল অচেনা নাম্বার। তার মানে এটা সারহানের নাম্বার। অরিত্রিকার ভয়ে গলা শুকিয়ে গেল। এবার তার কি হবে? ঈশা অরিত্রিকাকে থাই হয়ে বসে থাকতে দেখে গুতা দিয়ে বলল, কি রে, কই হারাইলি? অরিত্রিকা অন্যমনস্ক ভাব নিয়ে বলে উঠল, সারহান ভাইয়ের হারিয়ে গেছি। ঈশরা মুখে চিপস নিয়ে এই কথা শুনে খুক খুক করে কেসে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলল অরিত্রিকা? সে কি ভুল শুনছে? ঈশরা অবাক হয়ে বলল, এই তোর মাথা গেছে, কি বলছিস তুই? অরিত্রিকা নড়ে চড়ে বসল। ভাবলো সে ঈশরাকে কি বলেছে। সে জিভ কেটে কাঁদো কাঁদো স্বরে বলল, আরে সারহান ভাই কল করেছে আর আমি ওনাকে তৃষা ভেবে উল্টাপাল্টা কথা শুনিয়েছি। এখন আমার কি হবে বোন? ঈশরা সারহানের কথা শুনে মেকি হেসে বলল, কি আর হবে, দু গালে 4টা থাপ্পড় খাবি। কেন কল করেছে দেখ, না হলে আরো 2টা বেশিও খাইতে পারিস। অরিত্রিকা করুণ চোখে তাকালো ঈশরার দিকে। ঈশরা ইশারা করলো কথা বলার জন্য। অরিত্রিকা ঢোক গিলে ফোনটা কানে ধরলো। ধরতেই ভেসে আসলো সারহানের বাজখাই আওয়াজ, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছিস না কেন? আমি শুনতে পাইনি। 5 মিনিটের মধ্যে দেখা করবি আমার সাথে। কথাটা বলেই কল কেটে দিল সারহান। অরিত্রিকা ফোন হাতে নিয়ে অসহায়ের মতো বসে রইল। সাদাত অরিত্রিকার রুমে এসে ঈশাকে মিটিমিটি হাসতে দেখল। তার পাশেই অরিত্রিকা থমথমে মুখে বসে আছে। সাদাত ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এই অরিত্রি, তোর কি হয়েছে? মুখ গরমা করে বসে আছিস কেন? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, তোর ওই বজ্জাত ভাইয়ের জন্য আজ আবার আমায় অপমান করার জন্য ডেকেছে। আমার কপালটাই ফাটা বাস, তা না হলে এত অপমানিত হতাম? সাদাত শুনে দাঁত কেলিয়ে হেসে বলল, এইসব বলিস না, ভাই শুনলে ওই নিশাদের সাথে বিয়ে দিয়ে এখান থেকে তাড়াবে তোকে। তোর ভাইয়ের কাজই এমন। আমি বলে দিলাম তোর ভাইয়ের কপালে বউ জুটবে না। বিয়ে করলেও কয়েকদিনের মধ্যেই বউ পালাবে জানালা দিয়ে। আমার কপালে বউ জুটবে কি জুটবে না তোকে মতামত জানাতে বলেছি। কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে অরিত্রিকা, ঈশরা আর সাদাত দরজার দিকে তাকালো। তাকাতে দেখলো কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত সারহানকে। বুকে হাত গুজে তাদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তিনজনেই ভূত দেখার মতো চমকে উঠল। অরিত্রিকার মনে পড়ল কে যেন বলেছিল, যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অরিত্রিকা, এবার তোর কি হবে? কেউ বাঁচাতে পারবে না।
এই রক্তটা মানুষটির থেকে। কাঁচোমাচো ভঙ্গিতে তিনজনকে তাকিয়ে থাকতে দেখে সারহান এগিয়ে আসলো। সারহান ইশরা আর সাদাতকে উদ্দেশ্য করে বলল, অরিত্রিকার সাথে কিছু কথা আছে, তোরা দুজন একটু বাহিরে যা। সাদাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো মতে সে ক্যাবলা হাসি দিয়ে বলল, ঠিক আছে ভাই, এই ইশরা চল। ঈশাও তড়িঘড়ি করে সাদাতের পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। অরিত্রিকার ভয়ে রক্ত শীতল হয়ে গেছে। সে চোরা চোখে সারহানকে দেখে বোঝার চেষ্টা করছে রেগে আছে কিনা। সারহান অরিত্রিকার পড়ার চেয়ার টেনে সামনাসামনি দূরত্ব রেখে বসল। অরিত্রিকার কিছুটা পিছিয়ে বিছানায় উঠে বসল। সারহান শান্ত কণ্ঠে শুধালো, তোকে আমার সাথে দেখা করতে বলেছিলাম, যাসনি কেন? অরিত্রিকার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ভীতুস্ত্রোত হয়ে বলল, যাচ্ছিলাম তো, তার আগে আপনি এসে গেছেন। সারহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে বলল, আমি যা জানতে চাইবো সব কিছুর উত্তর দিবি। ঠিক আছে। সারহান জিজ্ঞেস করল, নিষাদকে দেখতে হাসপাতালে কেন গিয়েছিলি? অরিত্রিকা তৈবা শেষ। সামনে মনে হচ্ছে জম বসে আছে তার। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি যেতে চাইনি, আম্মু জোর করে পাঠিয়েছিল। আমি যেয়ে ওনার সাথে একটাও কথা বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। সারহান নিজেকে শান্ত করে বলল, আমি চাই না নিষাদের সাথে তোর বিয়ে হোক, এটা জেনে রাখ। চাচাও নিষাদের সাথে তোর বিয়ে দেবে না, তাই ওর আশেপাশে যেন তোকে না দেখি। এটাই লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। অরিত্রিকা সারহানের দিকে পিঠ পিটিয়ে চাইল। তার কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না। ওই বেয়াদব ছেলের সাথে বিয়ে হবে না শুনে মনে মনে সে অনেক খুশি। খুশিতে 2-1 লাইন হিরো আলমের গান গাইলে মন্দ হয় না, তবে এখন গাওয়া যাবে না, গাইলে অপমান করবে। সে খুশি হয়ে বলল, ধন্যবাদ সারহান ভাই, এতদিনে আপনি আমার মাথা থেকে ওই নিষাদের নামের প্রেতাত্মাকে নামালেন। বাপরে, জানেন কি লুচু ওই ছেলে, হাসপাতালে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। এই খুশিতে আপনাকে দোয়া করে দিলাম আপনার বউ যেন জানালা দিয়ে না পালায়, আপনার সাথেই যেন সুখে থাকে। সারহান বিরক্তি প্রকাশ করে বলল, ইডিয়েট। সারহানের কথা শুনে অরিত্রিকার হাসি খুশি মুখটা চুপসে গেল। সে ভুলেই গিয়েছিল সামনে আস্ত এক বদলোক বসে আছে। এত ন্যাকামি কি করে করিস? মেয়েরা ন্যাকামি করে জানেন না, আপনি জানবেন কি করে? আপনি তো ছেলে। সারহান রুষ্ট হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার এখন মাথা খারাপ করার ইচ্ছে নেই। এখানে থাকলে নিশ্চিত তার মাথা খারাপ হয়ে যেতে পারে। সারহান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার বউ নিয়ে তোর না ভাবলেও চলবে। আমি যাকে বিয়ে করব সে অন্তত তোর মতো মাথা মোটা হবে না। অরিত্রিকার ক্ষুব্ধ হয়ে তাকালো সারহানের দিকে। সারহান রুমের বাইরে পদার্পণ করেছে। সবসময় অপমান, সে বলে অপমান সহ্য করছে। এমন অপমান বউকে করলে 2 দিনও টিকবে না। অরিত্রিকা আর এই নিয়ে ভাবল না। সে তো খুশি বিয়েটা হবে না, এবার তো গান গাওয়াই যায়। অরিত্রিকা গলা ছেড়ে গাইতে লাগলো, ও বেবি কাম কাম টু মি। নয়ন তালুকদার হসপিটালের কেবিনে বসে আছেন। রাগে ফুঁসছেন তিনি। নিষাদ আতশোয়া হয়ে বসে আছে, তার মুখ থমথমে। সে মনে মনে অনেক চিন্তিত। নয়ন তালুকদার ক্ষুব্ধ হয়ে বললেন, ওই সারহান তোমার কেবিনে ঢুকে হুমকি দিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না? কেবিনে কেউ ছিল না, তাই কিছু বলতে পারিনি। ওই ছেলেকে বিশ্বাস নেই, যদি খুন করে দিত। নয়ন তালুকদার বিরক্ত হলো এমন কথা শুনে। তিনি বললেন, সারহান তোমায় পাবলিক প্লেসে কুত্তা মারলো, তাও নিজেকে বাঁচাতে পারোনি? আমি ভেবে পাচ্ছি না ওই চৌধুরী বাড়ির মেয়েকে কেন তোমার বিয়ে করতে হবে। মেয়ের কি অভাব পড়েছে? নিষাদ গা গুলিয়ে হাসল। তারপর চোখ মুখ শক্ত করে বলল, তুমিও না মামু, এটা ভেবে রাখো, আমি কখনোই কোনো কাঁচা কাজ করি না। এবারও প্ল্যান মতো এগিয়েছিলাম, কিন্তু সারহান সব কিছুতে পানি ঢেলে দিল। আমার মনে হচ্ছে সারহান আমার পরিকল্পনা জেনে গেছে। সকাল 11টা বেজে 20 মিনিট। অরিত্রিকা আর ইশরা খেয়ে ডাইনিং রুমে সোফায় বসে প্ল্যান করছে আজকে বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা একটাই, তাদের ঘুরতে নিয়ে যাওয়ার মানুষ নেই। সাদাত থাকলে ভালোই হতো, 3 জন মিলে যেতে পারত। কিন্তু ওইটা আরেক বদমাস, গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যে ঘুরতে গেছে কে জানে। কখন আসবে তারও কোনো ঠিক নেই। অরিত্রিকার মাঝে মাঝে সন্দেহ হয়, সারহান আর সাদাত কি নিজের ভাই নাকি? একজন সারাদিন রাজনীতির পিছে পড়ে থাকে, আরেকজন গার্লফ্রেন্ডের পিছে। এই শহরে সিঙ্গেল মানুষ পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, সারহান ভাইয়ের কি গার্লফ্রেন্ড আছে? এমনটা কখনো শোনেনি।
আছে কি নেই তা নিয়েও দোটানায় পড়ে যায় অরিত্রিকা। অরিত্রিকা অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে ইশরা বলল, এই তুই কোথায় হারিয়ে যাস? এখনো কি সারহান ভাইয়ের কথা ভাবছিস? অরিত্রিকা ইশরার কথা শুনে অবাক হয়ে বলল, কিভাবে বুঝলি? ইশরা সন্ধিহান হয়ে বলল, এই তোর কি হয়েছে রে? তোর মতিগতি ভালো লাগছে না। যখনই দেখি সারহান ভাইয়াকে নিয়ে ভেবে যাস। আমি ওনাকে নিয়ে ভাবতে যাব কেন? আমি ভাবছিলাম ওনার গার্লফ্রেন্ড আছে নাকি। তোর মতিগতি ভালো লাগছে না। আজকাল দেখছি সারহান ভাইকে নিয়ে বেশিই ভাবছিস। আমার কাজ নেই ওই যন্ত্র মানবকে নিয়ে ভাবতে যাব? যখন সামনে পাবে তখনই অপমান করবে। এসব ভাবিস না, আর আমাদের নিয়ে যাবে কে তাই ভাব। অরিত্রিকা আর ইশরা চিন্তামগ্ন হয়ে ডুবে গেল ভাবনার সাগরে। কেউ কলিং বেল বাজাতেই ইশরা আর অরিত্রিকার ধ্যান ভঙ্গ হলো। এখনও বেল বাজিয়ে যাচ্ছে। অরিত্রিকা কাউকে দরজা খুলতে যেতে না দেখে নিজের সোফা থেকে উঠে যেতে লাগলো। ইশরা অরিত্রিকাকে থামিয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, তুই বস। অরিত্রিকা আর না গিয়ে আবারও বসে পড়ল। ইশরা উঠে গেল দরজা খোলার জন্য। সে সদর দরজা খুলে দিল। এই কিউটি ওরি, কেমন আছো? ইশরা সামনে দণ্ডায়মান সুদর্শন হাস্যজল যুবকের মুখে কথাটা শুনে ভরকে গেল। সে বিস্মিত চোখে ফর্মাল স্টাইলে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছে। ইশরাকে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ব্যক্তিটি বলল, এমন করে তাকিয়ে আছো কেন? আরে ওরি, আমায় তুমি চিনতে পারছো না? আমি আফ্রিদি। ইশরা চোখের পলক ফেলে স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করে বলল, আমি ওরই নয়, ইশরা। আফ্রিদির ভ্রু কুঁচকে গেল। তাহলে সে কি ভুল ঠিকানা এসেছে? কিন্তু বাড়ির নেম প্লেটে তাকিয়ে দেখলো নামটা তো ঠিকই আছে, চৌধুরী বাড়ি। সে বলল, এটা অরিত্র কাকাদের বাড়ি না? অচেনা যুবকটির মুখে অরিত্রিকার নাম শুনে বুঝলো ইনি হয়তো অরিত্রিকার পরিচিত। ইশরা বলল, এটা অরিত্রিকাদের বাড়ি, আমি ওর ফুফাতো বোন নই। আফ্রিদি মাথা চুলকে হালকা হেসে বলল, ও মাই মিস্টেক, সরি মিস, আমি ভেবেছিলাম আপনি অরিত্রিকা, তাই ভুল বলে ফেলেছি। ইশরা সৌজন্যতা বজায় রেখে বলল, ইটস ওকে। আমায় কি এখানে দাঁড়িয়ে রাখার ইচ্ছা আছে নাকি মিস? ভেতরে যেতে দিবেন না? ইশরা আফ্রিদির কথা শুনে লজ্জা পেল। দরজার একপাশে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। আফ্রিদি হালকা এসে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ইশরা দরজা আটকে দিয়ে আফ্রিদির পিছু পিছু অরিত্রিকার কাছে গেল। সে ভাবছে এই ছেলেটাকে কখনো তো দেখেনি, হঠাৎ কোথা থেকে উদয় হলো। অরিত্রিকা দরজার দিকে তাকিয়ে ইশরা আর ব্যক্তিটির কথোপকথন দেখছিল। ইশরার জন্য ভালো করে দেখতে পায়নি ব্যক্তিটির মুখ। আফ্রিদি অরিত্রিকাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলল, আই এম শিওর তুমি ওরি, এবার আর আমার কোনো ভুল হয়নি। অরিত্রিকা দণ্ডায়মান ব্যক্তিকে খেয়াল করে অবাক স্বরে বলল, আফ্রিদি ভাইয়া, আপনি কানাডা থেকে কবে ফিরলেন? ইশরা এসে অরিত্রিকার আর আফ্রিদির কথা শুনে বোঝার চেষ্টা করলো এটা আবার কোন জায়গা থেকে টপকে পড়া ভাই। আফ্রিদি মৃদু হেসে বলল, 2 দিন আগে এসেছি, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। মামা আমি ইফা আসেনি, আপনি একা এসেছেন? একা এসেছি। আসলে একটা কাজের জন্য আজই আসতে হলো, কাজ না থাকলে সব্বার সাথে কাল আসতাম। ও, এই কে এসেছে রে? কার সাথে কথা বলছিস? সাথী বেগম রান্নাঘর থেকে আস্তে আস্তে বললেন, মা আফ্রিদি ভাই এসছে। সাথী বেগম ভাইপো আসার কথা শুনে ডাইনিং রুমে আসলো। এসে দেখলো আফ্রিদি দাঁড়িয়ে আছে। সাথী বেগম আফ্রিদির সামনে এসে হেসে বলল, কেমন আছিস বাবা? কবে এসেছিস? আফ্রিদি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আমি 2-1 দিন আগে এসেছি। তুমি কেমন আছো ফুপি? আমিও ভালো আছি। ভাই ভাবি ইফা আসেনি? না, কাল আসবে ওরা। অনেক দূর থেকে এসেছিস, বস, আমি শরবত নিয়ে আসছি। ঠিক আছে ফুপি। সাথী বেগম শরবত বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে গেলেন। আফ্রিদি সোফায় বসে পড়ল। ঢাকা থেকে এতটা পথ নিজে ড্রাইভিং করে আসতেই সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ইশরা আর অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে আফ্রিদি বলল, আরে দাঁড়িয়ে আছো কেন তোমরা? বসো। অরিত্রিকার ইশরার হাত টেনে পাশের সোফায় বসে পড়ল। আফ্রিদি অরিত্রিকাকে শুধালো, পড়াশোনার কি খবর? শুনেছিলাম তো এবার মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিলে। মেডিকেলে চান্স পাইনি, সেকেন্ড টাইম দিব। আপাতত পাবলিকে অ্যাডমিশন দিব। মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো। আমি তো তোমার ফুফাতো বোনকে তুমি ভেবে কথা বলছিলাম। প্রায় 5 বছর পর তোমাদের সাথে দেখা, তেমন যোগাযোগ ছিল না তোমাদের সাথে, তাই চিনতে পারিনি। অরিত্রিকা একটু হাসার চেষ্টা করে বলল, বুঝতে পেরেছি।
সাথী বেগম অরিত্রিকাকে রান্নাঘর থেকে ডাকলেন। অরিত্রিকা, এদিকে আয় তো, শরবত নিয়ে যা। আমি শরবত নিয়ে আসছি। বলে অরিত্রিকা উঠে রান্নাঘরে গেল। আফ্রিদি আর ঈশা চুপচাপ বসে আছে। ঈশার অস্বস্তি হচ্ছে একা, তবুও ভদ্রতার খাতিরে উঠে যেতে পারছে না। আফ্রিদি ঈশাকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, মিস ইসরা, আপনি কোন ক্লাসে পড়েন? ঈশা অস্বস্তি নিয়েই বলল, আমি আর অরিত্রে অ্যাডমিশন দিয়েছিলাম একসাথে, কপাল খারাপ, দুজনেই চান্স পাইনি। মন খারাপ করবেন না, পড়াশোনা করুন, পরবর্তীতে চান্স পেয়ে যাবেন। ঈশা শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বলল। অরিত্রিকা শরবত হাতে নিয়ে এগিয়ে আসলো। সে টি টেবিলে শরবত আর নাস্তার ট্রেটা রেখে একটি শরবতের গ্লাস আফ্রিদির সামনে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, আপনার জন্য শরবত। আফ্রিদি শরবতের গ্লাস হাতে নিয়ে বলল, ধন্যবাদ। অরিত্রিকা ঈশাকে এক গ্লাস জুস দিল। সেও এক গ্লাস জুস নিয়ে বসে পড়ল সোফায়। আফ্রিদি শরবতে চুমুক দিয়েই বলল, ফুপির হাতের শরবতের টেস্ট আগের মতোই আছে, অনেক ভালো হয়েছে। মা আসলেই ভালো শরবত বানায়। সারহান সিঁড়ি বেয়ে নামতেই চোখ পড়ল সোফায় বসে থাকা তিনজনের দিকে। ফর্মাল লুকে অচেনা যুবককে দেখে ভ্রু কুঁচকে গেল তার। যুবকটি আর অরিত্রিকা হেসে হেসে কথা বলছে। এতে কিছুটা বিরক্ত হলো সে। সারহান কিছু একটা ভেবে কৌতূহলবশত এগিয়ে আসলো তাদের দিকে। আফ্রিদি সারহানকে আসতে দেখে অরিত্রিকাকে জিজ্ঞেস করলো, ওরি, এটাকে চিনলাম না তো। অরিত্রিকা চোখ ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পেল সারহানকে। সে অনেকটা অবাক হলো। আজ যন্ত্রমানব পার্টি অফিসে না গিয়ে বাড়িতে আছে। প্রতিদিন তো এই সময়ে বাড়িতে দেখাই মেলে না। সে আফ্রিদিকে বলল, আরে তুমি ওনাকে চেনো না? উনি সারহান ভাই, মানে আমার বড় বাবার বড় ছেলে। আফ্রিদি সোফা থেকে দাঁড়িয়ে একটু হেসে বলল, সরি, আসলে চিনতে পারিনি। ব্রো, কেমন আছো? সারহান ভদ্রতার খাতিরে গাম্ভীর্য এটাই বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। বসো ব্রো, আমাদের সাথে নাস্তা করো। ঈশা আর অরিত্রিকা সোফা থেকে উঠে একপাশে দাঁড়ালো। সারহান আয়েশি ভঙ্গিতে সোফায় গিয়ে বসলো। আফ্রিদির মনে হলো সারহান হয়তো তাকে চিনতে পারেনি, তাই সে বসে বলল, আমায় হয়তো তুমি চিনতে পারোনি। সারহান আফ্রিদির কথা শুনে মৃদু হেসে বলল, আফ্রিদি এহসান, সন অফ ইকবাল এহসান। অরিত্রিকার মামাতো ভাই তুমি। দীর্ঘ 5 বছর যাবৎ কানাডায় ছিলে, ওখানে পড়াশোনা করতে, পড়াশোনা শেষ করে দেশে ফিরেছ। আফ্রিদি বিস্মিত হলো সারহানের কথায়। তার বিস্ময় যেন কাটছে না, স্তম্ভিত হয়ে রইল সে। সারহানের সাথে তার শেষ দেখা হয়েছিল 8 বছর আগে। তখনও তেমন একটা কথা হয়নি তাদের, অথচ তার সম্পূর্ণ খবর সারহান জানে, আবার মনেও রেখেছে। এতটা তুখোর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি খুব কম দেখেছে সে। সেই তো সারহানকে ঠিকমতো চিনতে পারেনি, অথচ সারহান তাকে চিনে গেল। অরিত্রিকা আর ঈশাও একটু অবাক হয়েছে। সারহান ভাই এক দেখায় বাইরেটা ধরিয়ে দিল। সারহান অরিত্রিকা আরও ঈশাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুষ্ট গলায় বলল, মা তোদের কখন থেকে ডাকছে, অথচ তোরা যাচ্ছিস না? খুনি যেতে বললো তোদের? অরিত্রিকা সারহানের কথা শুনে অবাক হয়ে বলল, বড় মামাদের কখন ডেকেছে? আমরা তো শুনতে পেলাম না, আর কেনই বা ডাকছে? সারহান খিচে যাওয়া মেজাজ নিয়ে বলল, জানি না, ডেকেছে কেন শুনে আয়। অরিত্রিকা আরও ঈশা আর এক মুহূর্ত দেরি করল না। তারা আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত প্রস্থান করলো। আফ্রিদিকে স্তম্ভিত হয়ে বসে থাকতে দেখে সারহান ভ্রুযুগল কুঁচকে বলল, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আফ্রিদি একটু নড়েচড়ে বসে নিজেকে স্বাভাবিক করে বলল, ব্রো, তুমি আমায় 8 বছর পরও কিভাবে চিনলে তাই ভাবছিলাম। আর এক দেখায় আমার বায়োডাটা বলে দিলে। তোখর বুদ্ধিমান তুমি, নিশ্চয়ই পুলিশে জব করো। সারহান ফিচেল হেসে বলল, পুলিশ বলে কি তুখোর বুদ্ধিমত্তার মানুষ হয়? আর কেউ হয় না? হয়তো, কিন্তু। সারহানের ফোন বেজে উঠেছে। সে আফ্রিদিকে ইশারা করলো কথা না বলার জন্য। আফ্রিদিও চুপ করে গেল। সারহান ফোনটা রিসিভ করে বলল, সারহান ইদায়াত চৌধুরী স্পিকিং। অপর পাশের ব্যক্তিটি কিছু বলতেই সারহান চোখ মুখ শক্ত করে বলল, আমি আসছি, আমার আসার আগে কোনো ঝামেলা করিস না, আমি এসে তারপর ওদের দেখছি। সারহান কথাটা বলেই কল কেটে উঠে দাঁড়ালো। সারহানকে উঠতে দেখে আফ্রিদি বলল, কোথাও যাবে ব্রো? পার্টি অফিসে যাব। আফ্রিদি অবাক হয়ে বলল, তুমি রাজনীতির সাথে যুক্ত? সারহান অবলীলায় বলল, ছাত্র জীবন থেকে যুক্ত আছি। অরিত্রিকা গ্যারেজের সামনে দাঁড়িয়ে ইশরা সাতাত আর আফ্রিদির জন্য অপেক্ষা করছে। এখনো আসছে না কেন?
দুপুরের পর পদ্মার পাড়ে যাওয়ার প্ল্যান করেছে তারা 4 জন। ইশরা যেতে চাইছিল না, কিন্তু অরিত্রিকা তাকে জোর করে নিয়ে যাচ্ছে। না যেতে চাওয়ার কারণটা আফ্রিদি ইশরার অচেনা হওয়াতে যেতে চায়নি। অরিত্রিকা এখনও একটা বিষয় নিয়ে দুপুর থেকে ভেবে যাচ্ছে। সারহান বলেছিল তাকে আর ইশরাকে বড়মা ডাকছে, কিন্তু তারা গিয়ে তনিমা বেগমকে বলল কেন রেখেছে। তনিমা বেগম অবাক হয়ে বলেছিল ডাকেনি তাদের। অরিত্রিকা ভেবে পাচ্ছে না সারহান ভাই তাকে মিথ্যা কেন বলল। সে কখনো সারহানকে মিথ্যা বলতে শোনেনি। এই কাঠফাটা রোদ গরমে অবস্থা শোচনীয় হয়ে গেছে। 3 জন এখনো না আসায় সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে গ্যারেজের পাশে থাকা একটা চেয়ারে বসলো। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? বাড়ির বাইরে গাড়ির আওয়াজ হতেই অরিত্রিকা গেটের দিকে তাকালো। এটা তো সারহান ভাইয়ের গাড়ির আওয়াজ। এত দ্রুত চলে আসলো আজ। মেন গেট দিয়ে সারহানের গাড়ি প্রবেশ করলো চৌধুরী বাড়িতে। গাড়ি এসে থামলো ঠিক গ্যারেজের সামনের দিকটায়। সারহান গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। অরিত্রিকা কালো শার্ট প্যান্ট, কালো ঘড়ি আর কালো জুতো পরিহিত মানুষটির দিকে সরাসরি তাকালো। এই লুকে সারহান ভাইকে অনেক সুন্দর লাগছে তো। তিশা যদি দেখতো সারহান ভাইকে এই অবস্থায়, নিশ্চিত পাগলামি শুরু করে দিত। শার্ট ফোল্ড করা থাকায় হাতের কিছু অংশ দৃশ্যমান। সাদা ব্যান্ডেজের আস্তরণে হাতের তালুর অংশ মোড়ানো। তা খেয়াল করতেই অরিত্রিকা আতঙ্কিত হলো। দুপুরেও তো হাতে ব্যান্ডেজ ছিল না। সারহান ভাই কি অ্যাক্সিডেন্ট করেছে? আর কোথাও লাগেনি তো? তার কি হলো সে জানে না। বিচলিত ভঙ্গিতে সারহানের কাছে দৌড়ে চলে গেল। সারহান কারো পায়ের আওয়াজের শব্দ শুনে সামনের দিকে তাকালো। তাকাতে দেখতে পেল আতঙ্কিত মুখশ্রীতে দৌড়ে আসছে অরিত্রিকা। এমন করে কেন দৌড়ে আসছে তা সারহানের মস্তিষ্ক ধরতে পারল না তখনই। অরিত্রিকা দৌড়ে সারহানের কাছে এসেই সরাসরি হাত ধরে দেখতে লাগলো ক্ষতস্থানটি। রক্তে ভিজে লাল হয়ে আছে। সে বিচলিত হয়ে ব্যান্ডেজের স্থান অবলোকন করতে করতে বলল, সারহান ভাই আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো এতটা? আর কোথাও ব্যথা পেয়েছেন কি? সারহান অরিত্রিকার হঠাৎ হাত ধরাতে কিঞ্চিত অবাক হলো। সে বিস্ময় নিয়ে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা কখনো এমন করেনি আগেও তো সে এমন আহত অবস্থায় বাড়িতে এসেছে। তখন আরাত্রিকা দূরে দাঁড়িয়ে থাকতো, কাছে এসে দেখতো না। তবে আজ কি হলো এই মেয়ের? সরাসরি তার হাত ছোঁয়ার সাহস দেখালো। একবারও ভাবলো না যদি কিছু বলে সে। অরিত্রিকা সারহানের উত্তর না পেয়ে করুণ স্বরে বলল, কি হলো বলছেন না কেন? কিভাবে এমন হলো? নিশ্চয় আবার রাজনীতি নিয়ে ঝামেলা হয়েছে। এমন কেন আপনি? এত বড় হয়েছেন, নিজের খেয়াল রাখেন না? সারহান বিচলিত ভঙ্গিতে তার হাত দেখতে থাকা অরিত্রিকার দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রত্যুত্তর করল, আমার তেমন গুরুতর আঘাত লাগেনি, সামান্য লেগেছে। এতটা ভয় পাচ্ছিস কেন বলতো? আগেও তো এর থেকে বেশি আঘাত লেগেছে। তখন তো তোকে এতটা উতলা হতে দেখিনি, দূরে দূরে থেকেছিস। তবে আজ এত অশান্ত কেন তোর মন? সারহানের বলা কথাগুলো শ্রবণ হতেই যেন অরিত্রিকার হৃদস্পন্দন থমকে গেল। সে স্তম্ভিত নয়নে সারহানের মুখ পানে তাকালো। ভাই তোমার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো? সাদাতের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই সারহান পাশে এগিয়ে আসা সাদাতের দিকে তাকালো। দেখল সাদাত উদ্বিগ্ন হয়ে তার হাতের দিকে তাকিয়ে আছে। অরিত্রিকা যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। তার সাদাতের কণ্ঠস্বর শুনে খেয়াল করল সে সারহানের হাত ধরে আছে। এতে যেন লজ্জায় আড়ষ্ট হলো সে। লজ্জা যেন ঘিরে ধরেছে তাকে। সে দ্রুততার সহিত সারহানের হাত ছেড়ে দিল। সারহান অরিত্রিকার হাত ছেড়ে দিতেই স্বাভাবিক স্বরে হাতের দিকে তাকিয়ে সাদাতকে বলল, তেমন কিছু হয়নি। একজন আমায় আঘাত করতে এসেছিল, তাকে একটু শিক্ষা দিতে গিয়ে কেটে গেছে। সাদাত চিন্তিত স্বরে বলল, ভাই তুমি একটু সাবধানে থেকো। রাজনীতি করতে গিয়ে অনেক শত্রুই তো হয়েছে তোমার। নিশ্চয়ই তাদের সাথে ঝামেলা হয়েছে আবার। মাকে কিছু বলিস না, মা আমায় নিয়ে অনেক চিন্তায় থাকে। ঠিক আছে, বলবো না। সাদাত এই বিষয়ে আর কিছু বলল না। এমন ঘটনার সাথে তারা সকলেই পরিচিত। সারহান অরিত্রিকা আর সাদাতকে পরিপাটি অবস্থায় দেখে ভ্রু কুঁচকে বলল, তোরা কোথাও যাচ্ছিস? পদ্মার পাড়ে যাব। একা যাচ্ছিস? তোদের তো বলেছিলাম সামনে ইলেকশন, একা বের না হতে। ভাই আমাদের সাথে আফ্রিদি ভাই যাবে। সারহান আফ্রিদির কথা শুনে কিছুটা চিন্তিত হলো। আফ্রিদিকে সেই 8 বছর আগে দেখেছে। তারা তেমন পরিচিতও নয়। অরিত্রিকা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ইশরাও যাবে। সেটা দেখে তার মন্দ মনে হয়নি, তবুও কোথাও কিছুটা একটা কিন্তু রয়েছে। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল, সাবধানে যাবি, অরিত্রিকা আর ইশরাকে দেখে রাখিস। ঠিক আছে ভাই। আফ্রিদি গাড়ি নিতে আসতেই সারহানকে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে
উচ্ছ্বসিত হয়ে বলল, আরে ব্রো, তুমি চলে এসেছো, চলো আমাদের সাথে, একসাথে অনেক মজা হবে। সারহান আফ্রিদির কথা শুনে বলল, আমার সময় হবে না, তোমরা যাও। ওদের নিয়ে যাচ্ছ, সাবধানে গাড়ি চালাবে, দেখে রেখো। সামনে ইলেকশন, বুঝতেই তো পারছো, উত্তপ্ত পরিস্থিতি চারিদিকে। আফ্রিদি সারহানের হাতের ব্যান্ডেজ খেয়াল করে আতঙ্কগ্রস্ত হয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।